গান না দিয়ে ভিডিও শুরু করছি, কারণ গতকালকে আমি একটা গান করেছিলাম ভিডিও শুরুতে। গতকালকেও একটাই ভিডিও দিয়েছি। ভিডিও শুরুতে একটা গান করেছিলাম যেটা কিনা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে ট্রিবিউট করে প্রথম ফিল্ম চিরদিনই তুমি যে আমার সং থেকে পিয়ারে গানটা আমি করেছিলাম, শুধু মুখরাটুকু। তো সেখানে কপিরাইট দিয়ে দিয়েছিল, এত খারাপ লেগেছিল কি বলবো। ভিডিও অবভিয়াসলি পয়সার জন্য করি, এটা হচ্ছে সর্ববৃহৎ আর সর্বপ্রথম সত্য। কিন্তু তার মাঝখানেও কিছু বলতে ইচ্ছা করে, এমন কিছু শোনাতে ইচ্ছা করে যেটা কিনা মন চায়, ঠিক আছে, যেটা কিনা মন থেকে চায়। তো সেরকমই গতকালকেও আমার একটা মন থেকে চেয়েছিল যে আমি ওনাকে ট্রিবিউট দিয়ে একটা গান করি, কিন্তু কপিরাইট দিয়ে দিয়েছে, কি আর করা যাবে, আমাকে সরিয়ে দিতে হয়েছে। ইভেন ওই রিলেটেড সমস্ত কথাই আমি সরিয়ে দিয়েছি। আমার এতটা মন খারাপ লাগছিল, মন থেকে তার আত্মার শান্তি কামনা করেছি অবশ্যই। এবং শোনা যাচ্ছে যে ওনার মৃত্যুটা নর্মাল মৃত্যু ছিল না, একাধিক জল্পনা কল্পনা, গুজব বলো বা সাসপেন্স বলো, এই সমস্ত ছড়াচ্ছে। এবার জানি না আখেরে কি হবে, কারণ এরকম এই বেশ কয়েক বছর ধরে 2024 থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, তারপরে শ্রীদেবীজির মৃত্যু, তারপরে এখন বর্তমানে হচ্ছে জুবিন গার্গের মৃত্যু, তারপরে রাহুল ব্যানার্জির মৃত্যু, এছাড়াও বহু পূর্বে দিব্যা ভারতীর মৃত্যু। এদের মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু বহু মানে কি বলবো সমালোচনা সৃষ্টি হয়েছিল। এবং বহু, ওটাকে কি বলে, সমালোচনার থেকে বেশি হচ্ছে সন্দেহ, রহস্য 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 সৃষ্টি হয়েছিল যে এই মৃত্যুগুলো নর্মাল ছিল না, যা দেখানো হয়েছে তা কিন্তু ছিল না। বিশেষ করে দিব্যা ভারতীর মৃত্যু, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং শ্রীদেবীর মৃত্যু, এই তিনটে মৃত্যু কিন্তু আমাদের মনকে নাড়িয়ে দিয়েছিল যে যেটা কিনা আমরা ওপেন চোখেই বুঝতে পারছি যে না, এটা নর্মাল মৃত্যু নয়, সেটা কিন্তু কোনোভাবেই আর সামনে আসলো না যে এটা নর্মাল মৃত্যু ছিল কি না। সবটাই নর্মাল মৃত্যু বলেই চালিয়ে দেওয়া হয়েছে। তো হতে পারে না এমন কোনো কিচ্ছু নেই, সব কিছুই সম্ভব। এই যে এত জল্পনা কল্পনা, এত রহস্য, এত জিজ্ঞাসাবাদ, এত কিছু চলছে, তো এটাও একসময় শান্ত হয়ে যাবে। তো এটা নিয়ে আর বলার কিছু নেই আমার, শুধু একটাই কথা, যেভাবেই ওনার মৃত্যু হোক না কেন, ওনার মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল। আর ওনার আত্মার শান্তি কামনা করি, কারণ ওনার এই কি বলবো, এটা ওনার যাওয়ার বয়স ছিল না, তাই না? এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সুস্থ ছিলেন, এটা হচ্ছে বিষয়। আমি যখন খবর পাই যে তালসারিতে উনি সমুদ্রে তলিয়ে গেছেন, তখন আমার মাথায় আসলো যে কয়বার তালসারিতে গেছিলাম, একবার তো হেঁটে হেঁটে চড়া পার হয়ে গিয়েছিলাম, মোহনা ছিল, হেঁটে হেঁটে পার হয়ে গিয়ে খুব সুন্দর ওই কাঁকড়া টাকড়া থাকে না, ওগুলো দেখেছিলাম। আর আরেকবার যখন গেছিলাম, ওই যেখান থেকে বোট ফোট ছাড়ে সেইখান থেকে পুরো মানে জোয়ার চলছিল, ভরা জোয়ার চলছিল। তো শুনেই তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই কারণের জন্যই আমি আজকেও আর গান করলাম না, কারণ আজকের টপিকটাও আমার কাছে খুবই সেন্সিটিভ, ঠিক আছে? টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো সোমনাথ আর মন্দিরাকে নিয়ে ভিডিও করতে এসেছি। আর হচ্ছে তোমার ওরা আজকে যেই টাইটেল আর থাম্বনেল দিয়েছে, মানে মন্দিরা তার ভিডিওতে যেই টাইটেল আর থাম্বনেল দিয়েছে, সেই বেস, তার উপরে বেস করেই কিন্তু ম্যাক্সিমাম ভিডিওটা এসছে। আর শুরুতে যা দেখলাম সেটা বলার আগে বলবো, আগের দিন ভিডিওতে মন্দিরা সোশ্যাল মিডিয়াকে সাক্ষী রেখে কিছু কথা বলতে গিয়ে রীতিমতন প্রায় যারা কিনা ওকে ভালোবাসে সবাইকেই কষ্ট দিয়েছে মন্দিরা। কারণ আমরা কখনোই চাই না আমরা যাকে ভালোবাসি বা যাকে ভালোবাসি না, শত্রু হোক মৃত্যু হোক, শত্রু হোক মিত্র হোক, শত্রু হোক মিত্র হোক, তাদের কোনো রকম কোনো ক্ষয় ক্ষতি আমরা কখনোই চাইবো না, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে মন্দিরাকে তো ভালোবাসি। আমার মতন এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা মন্দিরাকে খুবই ভালোবাসে। তো তাদের কতটা কষ্ট হতে পারে সেই কথা না ভেবেই ও এই কথাগুলো কিন্তু ভিডিওতে বলেছে। এরকমটা একবার আমার ক্ষেত্রেও হয়েছিল। না, প্লেনে ওঠার সময় এরকমটা কখনো মনে হয়নি, অত মনে হওয়ার কথা ভাবতেই পারিনি, ঠিক আছে? একবার মনে হয়েছিল যখন কিনা আমার সিস্ট অপারেশন হওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে, তখন আমি মুখে কিছু বলিনি। আমি যখন আমাকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাচ্ছিল, তখন আমি সবার মুখ একবার করে ভালো করে দেখে নিয়েছি। মনের মধ্যে ছিল যদি না ফেরি, কারণ এই ছোট জিনিস থেকে বড় জিনিস হয়ে যেতে কিন্তু কোনো বেশি সময় লাগে না। তো সেই কারণের জন্য আমি সবার মুখটা দেখে নিয়ে গেছিলাম, মনেরটা মনের ভেতরেই ছিল, কিছু বলিনি কাউকে। তো খুব মানে কি বলবো, অপারেশন একেবারেই মাইক্রো সার্জারি হয়েছিল আমার, খুব ভালোভাবেই আমি এসে পড়েছিলাম, সবাইকে আবার চোখের সামনে দেখতে পেয়ে শান্তি পেয়েছি, এটাই হয় আর কি। কিন্তু মন্দিরা যেইভাবে পুরো এলাবোরেট করে বলেছিল, সেটা সত্যিই কানে শোনা যায় না, কানে নেওয়া যায় না। এইভাবেও বলছে
যে এইখানে যাচ্ছি, এইটা রেখে দিয়ে গেছি, এইখানটায় এই সব আছে, ওখানটায় পাসওয়ার্ড আইডি রাখা আছে, এই সমস্ত যখন বলছিল তখন সত্যি খুব খারাপ লাগছিল। মনের মধ্যে চলে জানি, মনের মধ্যে এই সমস্ত চলে জানি। আর আমরা যখন ছোটোখাটো কাজে বাইরে বেরোই না, তখন কিন্তু আমাদের এই সমস্ত কিছু মনে হয় না। যখন আমরা কোথাও একটু দূরে যাই, প্রিয়জন কাছের মানুষকে যখন কাছে দূরে রেখে যাই, মানে রেখে যাই, তখন কিন্তু এই চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে আসে। অথচ আমরা এটা ভাবি না যে বিপদ আমাদের ঘরেও হতে পারে, বিপদ এখান থেকে বাজারে যাওয়ার পথেও হতে পারে, আবার দূরে কোথাও গেলেও হতে পারে, আবার নাও হতে পারে বিপদ। এটা কিন্তু তখন আমাদের মাথায় আসে না। তো এটাই হচ্ছে বিষয়। তো ও সেই সময় যে কথাগুলো বলছিল আমারই খারাপ লাগছিল, এমনভাবে বলছিল আমি থাকলে গুদুম গুদুম করে পিঠের মধ্যে হয়তো দিয়েই দিতাম। তো যাই হোক, এবার আসি আজকের ভিডিও নিয়ে কথা। আজকের ভিডিওতে কমেন্ট বক্স তোলপাড় হয়েছে, এবং কমেন্ট বক্স তোলপাড় হওয়ার নেপথ্যে যেটা ফার্স্ট কারণ সেটা হচ্ছে ওরা নিজেদের কথোপকথন পুরো দর্শকের সামনে কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে, কি ডাক্তার বলেছে এই রিপোর্ট দেখে, মানে এখানকার রিপোর্ট দেখে ওখানটায় দেখিয়েছে, সেই রিপোর্ট দেখে ডাক্তার কি বলেছে না বলেছে সেটা নিয়ে দুজনের মধ্যে তক্কাতক্কি শুরু হয়ে গেছে। তো তার আগে যখন বাড়ির থেকে বেরোচ্ছে তখন হচ্ছে জয়ীর হালকা হালকা জ্বর এসছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এত বাজে যে ছোট বড় কেউ রেহাই পাচ্ছে না, এত এত বাজে। এই দিনের বেলা এত গরম, সন্ধেবেলার পরে গিয়ে নামছে বৃষ্টি। ঠিক আছে, তো ওয়েদার ঝপঝপ করে চেঞ্জ হচ্ছে। আমি তো তোমাদেরকে বলেছি এত ওয়েদার এরকম চেঞ্জ হতে, এত মানে কুইক চেঞ্জ হতে আমি কিন্তু খুব কম দেখেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গলা ব্যথা হওয়া, তারপরে সর্দি কাশি জ্বর এগুলো হওয়া একদম ন্যাচারাল। হ্যাঁ, কষ্ট কোথায় লাগছে? মন্দিরার কষ্ট লাগতো না যদিও বাড়িতে থাকতো। হ্যাঁ, আমার কাছে আছে, মেয়েটাকে আমি নিজের হাতে যত্ন করতে পারছি, মায়ের কাছে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই যে নিজে থাকতে পারছে না, সেই কারণেই কষ্ট। এই সেম কষ্ট আমার হয় যখন আমি শেরুকে রেখে কোথাও যাই। এখন অতটা আমার কষ্ট হয় না, এখন অভ্যাস হয়ে গেছে, আমারও অভ্যাস হয়ে গেছে, শেরুরও অভ্যাস হয়ে গেছে। এই যে আমি যখন ওকে রেখে দোকানে যাই, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে সুতপা যখন তুমি দোকান স্টার্ট করবে তখন শেরু কোথায় থাকবে? তো আমি লাস্টে গিয়ে বলেছিলাম, প্রথম দিক থেকে আমি কোনো উত্তর করিনি, আমি লাস্টে গিয়ে বলেছিলাম শ্বশুর শাশুড়ির কাছে থাকবে। একজন চন্দনা আন্টি মনে হয় আমাকে জিজ্ঞাসা করেছিল যে শ্বশুর শাশুড়ির কাছেই থাকবে, তখন আমি লিখেছিলাম কেন? কারণ দেখো, কিছুক্ষণের জন্য রেখে যাওয়া বা 2-3 দিনের জন্য রেখে যাওয়া একটা ফিক্সড ডেট, এটা তো সব সময়ের জন্য, এটা তো আমি যতদিন দোকান চালাবো ততদিন পর্যন্ত এরকমই তো হবে। তা এইবার আমি তো চাই সবসময় শেরু বাড়িতেই থাকুক। এইবার সুবিধা অসুবিধা তো প্রত্যেকটা মানুষেরই থাকে, সেই কারণের জন্য আমি আগের থেকে বলছিলাম না। তো আর শেরুরও প্রবলেম হতে পারে, সেই কারণের জন্য আমি প্রথমে কিছু বলছিলাম না। তো এখন তো দেখি বাবা শেরু উপরে যাওয়ার জন্য, দাদু ঠাম্মার কাছে যাওয়ার জন্য ব্যস্ত, কিচ্ছু কোনো প্রবলেম নেই। উপরে স্ল্যাবে উঠে একটুখানি দেখে আমি যাচ্ছি, আমাকে একেবারে এরকমভাবে দেখতে থাকে আমি যে যাচ্ছি, আর আসলে পরে গেট খুলে দেওয়ার জন্য খুব চিৎকার চেঁচামেচি করে যে চলে এসছে, এবার আমাকে তাড়াতাড়ি ছাড়ো, আমি নিচে যাব, মার কাছে যাব। তো এরকমটাই হয়, আমারও ঠিক এরকমই কষ্ট হতো আগে যখন ওকে রেখে কোথাও যেতাম। আধা ঘন্টার জন্যও যদি আমি কিছু কোথাও যেতাম, ছটফট করতাম বাড়ি আসার জন্য। তো সন্তান স্নেহ জানি না দিতে পেরেছি কিনা, মায়ের স্নেহ দিতে পেরেছে কিনা শেরুকে, বাট আমি খুব কষ্ট পাই শেরুকে ছেড়ে থাকতে। ঠিক সেই সেম পেইনটা দেখতে পেলাম মন্দিরের মধ্যে, কারণ মন্দিরা যেখানেই গেছে, কিছুক্ষণের জন্য যাওয়ার কথা বলছি না, পরিস্থিতি যেরকমই ছিল মেয়েকে কিন্তু কখনো ছাড়েনি, এটা কিন্তু মানতেই হবে। তো মেয়েকে কোনো সময় ছাড়েনি, তো সেই কারণের জন্যই ওর কষ্ট হওয়াটা খুব বাঞ্ছনীয়, খুব স্বাভাবিক ছিল। তো এইবার ওরা গেল, প্রথমে ফ্লাইট, তারপরে গাড়িতে করে ওরা হোটেলে আসলো। আর ওর নন্দাইয়ের দেখে দেওয়া সমস্ত ডাক্তার, তারপরে হোটেল, সমস্ত কিছু নন্দাইয়ের ভরসাতেই করেছে। এটা খুব ভালো কাজ করেছে। আমাকে একজন বলেছিল যে এই সাজেশান দিতে ওই সাজেশান দিতে, তখন আমি তাকে বলেছিলাম যে এটা যদি শাড়ির বিষয় হতো, এটা যদি গয়নার বিষয় হতো, এটা যদি অন্য কোনো বিষয় হতো, রেস্টুরেন্টের বিষয় হতো, আমি হয়তো সাজেশন দিতাম। এটা চিকিৎসার বিষয়, এটা ডাক্তারের বিষয়, যেখানটায় আমার নলেজ নেই সেখানে আমি অন্য কারোর কথা ভায়া হয়ে ওদেরকে বলতে পারি না। ঠিক আছে, কারোর বাস্তব অভিজ্ঞতা থাকে, চেন্নাই গেছে, তার ব্যাঙ্গালোর গেছে, যেখানেই গেছে, সেখানটায় যদি আমার বাস্তব অভিজ্ঞতা থাকতো যে আমি এই রিলেটেড রোগের ডাক্তার এই জায়গায় দেখিয়ে এসেছি, উপকার পেয়েছি, তখন আমি বলতাম। আমাকে অনেকে বলতে বলেছিল, অ্যাকচুয়ালি মন্দিরাকে অনেকে ফোন করেছিল, মন্দিরা রিসিভ করতে পারেনি, তো তখন আমাকে ফোন করেছিল, আমাকে বলতে বলেছিল। তো আমি মুখের উপরেই বলে দিয়েছিলাম যে দেখো, ডাক্তারের জায়গায় যদি অন্য কোনো বিষয় সাজেস্ট করতে হতো আমি অবশ্যই তোমার কথা তাকে পৌঁছে দিতাম, কিন্তু এই ডাক্তারের বিষয়টা আমি মাতব্বরি করতে রাজি নই।
তো যাকে বলেছি সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে কেন আমি বলতে চাইনি। আর যেখানে এই সেম রোগের পেশেন্ট ওদের বাড়িতে উপস্থিত রয়েছে এবং এখন বর্তমানে ভালো রয়েছে, তো সেখানে আমার কোনো কিছু বলতে যাওয়াটা উচিতই হবে না। তো এই দিক থেকে মন্দিরা খুব বুদ্ধিমানের কাজ করেছে যে ওর ননদের সমস্ত বিষয়টা দেখে নিয়ে তারপরে গেছে। আচ্ছা, বেশ ভালো কথা, বেশ ভালোভাবে উঠেছে। শারীরিক দিক থেকে একেবারে সুস্থ ছিল, এটা আমার খুব চিন্তা ছিল, কারণ ওই মন্দিরা হচ্ছে উল্টোপাল্টা খেয়ে ফেলে তারপরে রোগে ভুগতে থাকে। গেছে একজন রুগীকে নিয়ে, তারপরে রুগী এই অর্থেই বললাম, রুগী ওকে বলা চলে না, কিন্তু ও নিজেকে রুগী ভাবে, তার জন্যই রুগী বলছি। একজন রুগীকে নিয়ে গেছে, এবার যদি ওর কিছু হয়ে যায় তখন ওই রুগী আরও বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। তো যাই হোক, পৌঁছে গেছে। তারপরে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গিয়ে দুপুরের খাওয়াটাও খেতে পারলো না, এসে খাওয়া দাওয়া করেছে। তা এইবার ডাক্তার দেখিয়ে এসে কি হয়েছে না হয়েছে এইবার বলতে বসলো। এই কথা বলেই বেশিরভাগ ভিডিওটা হয়েছে। ওই ভিডিওটার মধ্যে এই কথাবার্তাও বেশি ছিল। প্রথম কথা হচ্ছে, মন্দিরাকে একটা কথাই বলবো যে তুই বিষয়টা চিন্তা ভাবনা করে তারপরে সোশ্যাল করেছিস তো, কারণ এর রেশ কিন্তু আজকের পর্যন্ত তোর কমেন্ট বক্সে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সীমাবদ্ধ হয়ে থাকলো না। এটা কিন্তু ডে বাই ডে যখনই প্রয়োজন পড়বে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল, ভিউয়ার্স বল, যারা কিনা তোকে কমেন্ট করে, তখনই কিন্তু তারা এই বিষয়টাকে তুলবে। এটা কিন্তু তুই ওই যে বলে না গার্ড বেঁধে নে, তো গার্ড বেঁধে নে, এটা কিন্তু হতে চলেছে। তো আশা করি তুই সব কিছু ভেবে চিন্তেই এই বিষয়টাকে সোশ্যাল করলি। এইবার তারপরে তুই বললি যে থাম্বনেলে এটাই ছিল যে তুমুল অশান্তি। আর এই অশান্তিটা কি? এই অশান্তিটা হচ্ছে তোদের নিজেদের মধ্যে, এবং এটাকে অ্যাকচুয়ালি অশান্তি বলে না, এটাকে অ্যাকচুয়ালি বলে মতের অমিল হওয়া। আচ্ছা, চেন্নাইয়ের ডাক্তার, যেই ডাক্তারকে কিনা বা যেই সেন্টারে গেছে সেখানটায় প্রচুর সাজেশন এসেছে যে এখানে যাওয়ার কথা। এবার সেই সাজেশন নিয়ে, তারপরে নিজেদের লোকের সাজেশন নিয়ে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে যা আপাতত এইখানকার টেস্টিং রিপোর্ট দেখে যা কনক্লুশন বেরোলো, তাতে করে এটাই বেরিয়েছে যে প্যানক্রিয়াটিসের কিছুই হয়নি সোমনাথের, এখনো কিছুই হয়নি। সেই সংক্রান্ত কোনো চিকিৎসা যে করতে হবে সেটা সেই পর্যন্ত এখনো যায়নি। আর এই কথা শুনে সোমনাথ সেটা মানতে নারাজ। এবার ম্যাক্সিমাম কমেন্ট আজকে যেহেতু মন্দিরা বলেছে এবার তোমরাই বলো, তোমাদের উপরে ছেড়ে দিলাম, সেই কথা শুনে মন্দিরা যদি এটা না বলতো তাহলেও দর্শক এই কমেন্টই করতো। এবার মন্দিরা এই কথা বলাতে আরও বেশি পরিমাণে দর্শকরা কমেন্ট করছে এই একটাই, সোমনাথকে সাইকিয়াট্রিস্ট দেখাও, সোমনাথকে মানসিক রোগের ডাক্তার দেখাও, সোমনাথকে কাউন্সেলিংয়ের দরকার, সোমনাথকে 9 to 5 কোনো কাজে ঢুকিয়ে দাও। তারপরে সোমনাথের হচ্ছে রাজার অসুখ হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি রাজার অসুখ কি। আচ্ছা, রাজার নাকি মনের অসুখ যদি কারোর হতো আগেকার দিনে, সেটা হচ্ছে রাজার হতো, সেই কারণে সোমনাথের যে অসুখ সেটাকে বলছে রাজার অসুখ। ম্যাক্সিমাম যে কমেন্ট ছিল সেটা হচ্ছে কাউন্সেলিংয়ের দরকার আর ও মানসিক রোগ হয়েছে। আবার বেশ কিছু মানুষ সিগারেট ছাড়ার কথাও বলেছে। তো এটা তো আমি প্রথমেই বলেছি যে এটা ছাড়তে হবে ওকে। আর এই যে একটা কমেন্টও আমি ইললজিক্যাল দেখছি না, ঠিক আছে, কারণ এখানে পুরো ব্যাপারটাই ওর মানসিক রোগ। পুরো ব্যাপারটা, সম্পূর্ণ ব্যাপারটা মানসিক রোগ। আর বহু মানুষ মানে কি বলবো, অ্যালিগেশন লাগায় যে মন্দিরার ওই পাস্ট 3 বছর আগের যে কারণ, সেই কারণের জন্য সোমনাথের সুগার। তাহলে আমি বলি, জীবনে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিনা প্রতিনিয়ত এর থেকে বেশি টেনশনের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকের টেনশন প্রত্যেকের কাছে বড় মনে হয়, আর প্রত্যেকের টেনশন কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আজকে আমার কথা বলি, 2023 সালে যেই একটা ধাক্কা আমি খেয়েছিলাম কেস রিলেটেড, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো এক সময় মনে হয়েছিল হয় আমার প্রেশার ফল্ট করবে, বা আমার হাই প্রেশার হয়ে যাবে, বা আমার সুগার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের দয়ায় সেরকম কোনো কিছুই হয়নি। সিচুয়েশনকে ওভারকাম করেছি, অদম্য মানসিক বল নিয়ে সিচুয়েশনকে আমি ওভারকাম করেছি। তো এখনো পর্যন্ত প্রচুর 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 টেনশনের মধ্যে দিয়ে গেছি, প্রচুর মানসিক টেনশনের মধ্যে দিয়ে গেছি। এক একটা নিউজ যখন আমি এই ইউটিউব রিলেটেড বলছি না, জীবনের কথা বলছি, এক একটা নিউজ যখন পেয়েছি, এই যেমন কিনা আমার হচ্ছে HSG যে রিপোর্টটা বেরিয়েছিল,
তখন আমার উপর দিয়ে কি টেনশন কাজ করেছে যে ও তার মানে আমার কারণে বাচ্চা হচ্ছে না, তখন যে আমার কি পরিমাণে টেনশন কাজ করেছে সেটা আমি মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না। ঠিক তেমনি হচ্ছে কষ্ট। তো 3 বছর আগে সোমনাথের হচ্ছে টেনশন, প্লাস টেনশনের থেকে বেশি হয়েছিল কিন্তু কষ্ট। ঠিক আছে, টেনশন তখন হয় যখন আমি জানি না এটার কারণ কি, এটা কি হবে, একটা অনিশ্চয়তার মধ্যে ভোগে, তখন হয় টেনশন। কিন্তু সোমনাথের 3 বছর আগে সোমনাথের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল কষ্টদায়ক। তো সুগার মেনলি হয় মানুষে বলে টেনশন থেকে। তার মধ্যে এটাই যদি আমি মনে করি যে টেনশন থেকে হয়, তাহলে প্রচুর মানুষ প্রচুর টেনশনের মধ্যে দিয়ে যায়, রেগুলার বেসিসে টেনশনের মধ্যে দিয়ে যায়। এইটাই যদি হতো যে টেনশন পারপাস সুগার হচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের সুগার হতো। কারণ টেনশন ছাড়া কখনো মানুষ বাঁচতে পারে না। টেনশন সুগারে এফেক্ট করে। কারো সুগার হলে পরে সে যদি কোনো ছোট ছোট কারণের যদি টেনশন করে, তখন সেই সুগার লেভেলটা হাই হয়ে যায়। টেনশনের কারণে সুগার হয় আমি এটা মানতে পারছি না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে টেনশন আছে। এরকমটা যদি হতো তাহলে প্রত্যেকটা মানুষ সুগারের রুগী হতো। ঠিক আছে, সুগারের রুগী হতো, হাই বিপির রুগী হতো। তো এগুলো ওই খাদ্যাভ্যাসের জন্য, তারপরে কিছু জেনেটিক্সের কারণে, তারপরে নিজেদের যে বডির যে ক্ষমতা বা খাদ্যাভ্যাস, আমি তো বললাম রেগুলার যে খাদ্যাভ্যাস, সেই কারণের জন্যও কিন্তু হয়। ঠিক আছে, শুধুমাত্র ওই টেনশনকে দায়ী করলে হবে না। এই কারণেই বলি যে মন্দিরার কারণেই যে সোমনাথের সুগার হয়েছে, এটা আমি না তখন মেনেছি না আমি এখন মানতে পারি। এটা ওদের জেনেটিক কারণে হয়েছে। হ্যাঁ, ওকে যদি বলো যে এই বয়সে হয়েছে কেন, তাহলে ওর থেকে তো কম বয়স হচ্ছে সোমনাথের বোনের রিম্পির, ওর থেকে তো ওর বয়স কম, তাহলে ওর কি করে হলো, তাই না? সব কিছুই খুঁটিয়ে নাটিয়ে দেখার ব্যাপার আছে। কিন্তু আমরা মাঝে সাঝে প্রতিহিংসার কারণে বা কন্টেন্ট বানানোর কারণে এই সমস্ত কারণগুলো বা কথাগুলো আমরা ভুলে যাই। ঠিক আছে, তো এইবার এই যে সুগারটা হয়েছে, সেই সুগারে এইবার সুগার হওয়ার পরে আরও বেশি টেনশন, সুগার নিয়ে টেনশন, কি পরিমাণে সুগার নিয়ে টেনশন করেছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। এবং ওর এই স্বভাবের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ, খারাপ ভাষায় বলো ভালো ভাষায় বলো, ওকে কিন্তু বলেছে। যারা ওকে ভালো ভাষায় বলেছে তারা ওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওটা ওর স্বভাব। এটা সোমনাথের স্বভাব, অতিরিক্ত টেনশন করা, যে কোনো জিনিস নিয়ে খুটখুট কুটকুট কুটকুট করা, এটা ওর অভ্যাস। আর সেই কারণের জন্যই কিন্তু ওর সুগারের লেভেলটা এখন বেড়ে গেছে, এই প্যানক্রিয়াটিসের বিষয়টা ভাবার নিয়ে চিন্তাভাবনা করার জন্য। ঠিক আছে, যেখানে এখানে যে টেস্ট করানো হয়েছিল সেই টেস্ট দেখে চেন্নাইয়ের ডাক্তার বলেছে, আমার মনে হয় এখানকার টেস্ট দেখেই বলেছে, যদি ভুল হয় একটুখানি ঠিক করে দিও। হ্যাঁ, তো সেখানটায় ওর আনন্দ করার কথা, ওর নিজের মুখে এসে জানানোর কথা যে না ভয় একটু তো লাগছিল। একটু ভয় লাগছিল কেন, এই কথাটা কেন বললাম, কারণ এখানে যখন টেস্ট করেছে তখনই তো কলকাতায়, এখানে বলতে কলকাতায় যখন টেস্ট করেছে তখনই তো বলে দিয়েছে যে এমন কিছু হয়নি, এখনো কিছুই হয়নি যেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে। তো সেই কথাতেও ও সন্তুষ্ট ছিল না। যাই হোক, এই যে একটা কি বলে ওটাকে, ভিন রাজ্যে গিয়ে ডাক্তার দেখানো, সেটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই সব কিছু মন্দিরা কিন্তু করছে। তো করার পরেও ফাইনাল রেজাল্ট কি আসলো সেটা হচ্ছে সোমনাথ কিছুতেই বিশ্বাস করতে পারছে না, এটা ট্রাস্ট ইস্যু হয়ে গেছে ওর। ও এটাও আমরা দেখেছি, যতক্ষণ না পর্যন্ত সুগারের লেভেলটা মানে বেশি দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও স্যাটিসফাই হচ্ছে না। ও মনে করছে যে সুগারটা ঠিক দেখাচ্ছে, তার মানে মেশিনটা খারাপ বা এই ল্যাবটা খারাপ, এই ল্যাবটা খারাপ, এখানটায় ঠিক মতন কাজ হয় না। ওর মনের মধ্যে কিন্তু এটা চলছে, এটা চলতে থাকে। ঠিক সেম জিনিস কিন্তু এই ক্ষেত্রেও চলছে। এতে শুধুমাত্র যে ও সাফার করছে সেটা কিন্তু নয়, এতে সবচেয়ে বেশি যদি কেউ সাফার করে থাকে তাহলে সেটা হচ্ছে ওর পারিপার্শ্বিক মানুষরা। এটা সোমনাথ কবে বুঝবে সেটা আমাদের কারোর জানা নেই। ও তো বলে তো যে এই এই কয় বছর বাঁচবো, ওই কয় বছর বাঁচবো। অ্যাকচুয়ালি এই ধরনের কথা কারা বলে জানো তো, যাদের বাঁচার তাগিদটা বেশি বা লালসা বেশি। আমাদের প্রত্যেককে মরতে হবে, তবুও কি চাই আমরা, আমরা আরও বাঁচতে চাই, আমরা আরও বাঁচতে চাই, তাই না? এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। কিন্তু তাই বলে এরকম করব না যে সেই বিষয়টা নিয়ে জপের মালার মতন আমি জপতে থাকবো, মালা জপতে থাকবো, এই আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় সোমনাথ ভাবে যে এই কথাটা আমি বারবার বললে পরে আশেপাশের মানুষরা প্যানিকগ্রস্ত হবে, আর তার ফলে বেশি আমাকে নিয়ে কনসার্ন হবে, আর তাতে করে আমার রোগটা ঠিক হয়ে যাবে না। মানুষ একটা সময় গিয়ে এই যে মানুষ যদি কেউ বিনা কারণে বলতে থাকে না
তাহলে সেই জিনিসটাকে ইগনোর করা শুরু করে দেয়, ইগনোর করতে শুরু করে দেয় যে তুমি থাকো তোমার মতন, আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না। আজকে মন্দিরা যদি এইখানটায় নিয়ে না আসতো তাহলে কি কথা হতো, মন্দিরা বরকে টেক কেয়ার করছে না, যথেষ্ট টেক কেয়ার করছে না। আজকে যখন মন্দিরা এখানটায় নিয়ে এসছে তখন সবাই বলছে সোমনাথের মানসিক রোগ, সোমনাথের মানসিক রোগ ওই সুগার যখন থেকে ধরা পড়েছিল তখন থেকেই কিন্তু আমি বুঝতে পেরে গিয়েছিলাম, যখন কিনা আমি ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম তখন থেকে আমি বুঝতে পেরে গেছিলাম যে ও যে কোনো একটা ছোট বিষয়কে নিয়ে এত ভাবে যে আরও 4-5টা রোগ ওর মধ্যে দানা বেঁধে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, যবে থেকে বুঝতে রেগুলার ভিউয়ার্স ছিলাম না তো না, সেই কারণের জন্য। তো এখন এইটাই ঘটনা ঘটছে যে বিতৃষ্ণা জাগিয়ে দিচ্ছে ও, শুধু মন্দিরার মধ্যে না, মন্দিরা হয়তো এখন বুঝতে পারছে না বা বুঝতে পারলেও হয়তো প্রকাশ করে না, যে আমি যদি বলি যে দূর এত বলো না তো তাহলে হয়তো সোমনাথ আরও বেশি কষ্ট পাবে। এটা আমার মনে হয় অ্যাজ এ ভিউয়ার আমার এটা মনে হয়। আর বাদ বাকি কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে সোমনাথের মানসিক প্রবলেম রয়েছে ওর শরীর নিয়ে। আজকে একটা মানুষ যে যার কিনা মাথার উপরে অনেক দায়িত্ব রয়েছে, যার কিনা বউ রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছে, তাদের কথা যদি ও ঠিক মতন ভাবে তাহলে কিন্তু নিজের এই সামান্য একটা রোগ নিয়ে কিন্তু ভাবার এত সময় পাবেই না। রেগুলার জনি রয়েছে, ও একজনকে দেখলাম লিখেছে এটা হচ্ছে পাপের ফল, জনিকে যেহেতু বেঁধে রাখে তাই জনির অভিশাপে এগুলো হচ্ছে। এইটা দেখে আমার এইটাই মনে হয়েছে, না অভিশাপ টভিশাপ ওইসব মনে হয়নি, আমার মনে হয়েছে ও যদি সকাল বিকাল জনিকে নিয়ে একটুখানি রাস্তায়ও বেরোয়, একটুখানি মাঠে নিয়ে পাইচারিও করে, তাহলেও মনে হয় ওর মুডটা ফ্রেশ থাকবে। আমার এটা মনে হয়েছে, আমার ওইসব মনে হয়নি। ঠিক আছে, আমার এটাই মনে হয়েছে যে ও যদি জনির সাথে একটুখানি টাইম স্পেন্ড করে তাহলেও হয়তো ও ফুরফুরে থাকবে। কারণ পেটসদের সাথে বা পশুদের সাথে টাইম স্পেন্ড করলে কিন্তু মন ভালো থাকে, মন খারাপের ওষুধ কিন্তু, ঠিক আছে, হাই অ্যাংজাইটি ওই সমস্ত লেভেল কিন্তু নিচে নেমে আসে বা একেবারেই কেটে যায়, বুঝতে পেরেছ? তো এটাই বলবো যে সোমনাথকে এটাই বলবো যে এত পরিমাণে এরকম করতে থাকিস না যে তোর চারপাশের মানুষগুলো তোর উপরে বিরক্ত হয়ে যায়, একটুখানি ভেবে দেখিস। কারণ তুই যেটা করছিস সেটা সত্যি ইরিটেটিং, অ্যাজ এ ভিউয়ার ইরিটেটিং। এবার ভাব তোর পাশে যারা রয়েছে তাদের কতটা ইরিটেট লাগে, তাদের কতটা বিরক্ত লাগে তোর এই স্বভাবকে কেন্দ্র করে। আমি জানি আমার ভিডিও তোর উপরে এফেক্ট করে, তো সেই কারণেই বলছি আমার কথাগুলোকে একদম খারাপভাবে নিস না। আজকে আমি পুরো সুস্থ, তুই বলছিস মাইটলি বাল্কি। তুই যদি এখন চাস যে তুই পুরো প্রপার সুস্থ থাকবি, একদম ফিট, তো সেই দিক থেকে তাহলে তোকেও সেইভাবেই কিন্তু লাইফস্টাইল করতে হবে। তুই জিমে যাচ্ছিস, ভাবছিস আমি শারীরিক সুস্থতার দিকে ধ্যান দিচ্ছি, শারীরিক ওয়ার্কআউট করছি, না, তোর এই জায়গা থেকে আগে তোকে সুস্থ থাকতে হবে সব সময়। তারপরে গিয়ে তুই যেটা করছিস সেটা তোর গায়ে লাগবে। যে মন্দিরা বলছে যে খাচ্ছে যে যাচ্ছে কোথায়, আসছি সেই বিষয়টা নিয়ে, স্টুল পরীক্ষা নিয়ে সেই বিষয়টা নিয়ে আসছি। এটা তুই ভাব যে সকালবেলা উঠছি, আমার ডায়েট অনুযায়ী আমি খাচ্ছি, জিমে যাচ্ছি, আমার শরীর সুস্থ থাকছে না। মানসিক টেনশনের থেকে বড় রোগ আর কিছু হয় না। তা তুই সেই টেনশনে পুরো আপাদমস্তক ডুবে রয়েছিস, মানসিক টেনশনে তুই আপাদমস্তক নিজেকে ডুবিয়ে রেখেছিস। তা এই জন্যই যেগুলো তুই খাচ্ছিস সেগুলোও তোর শরীরে এফেক্ট করছে না, প্লাস তুই যে জিমে যাচ্ছিস সেইটাও তোর শরীরে কোনো এফেক্ট করছে না, মনেও এফেক্ট করছে না। ঠিক আছে, অনেকে বলছে 9 to 5 জব করার কথা। এই কমেন্ট দেখে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের মতন করে মত দিচ্ছে যে না ও পারবে না, ও কুড়ে। এই কথাগুলো আমি আগে বলতাম যে ও প্রচণ্ড লেজি, আলসে, কোনো কাজ করতে চায় না। যেই কাজটা ব্যবসাটা ও করছে সেটার মধ্যে 50% মন্দিরার রয়েছে, কি যেন বলে, ভূমিকা, 50% ওর রয়েছে। 100% সোমনাথ কোনোদিনই চালাতে পারবে না, কারণ নাইটি গায়ে ফেলে দেখানো বা নাইটি সম্পর্কে বলা এটা মন্দিরাকেই করতে হবে। ঠিক আছে, তো এছাড়াও এই যে বিজনেস, এটা ছাড়াও যদি তুই আর কিছু করতে পারিস সেটা ভালো হবে। শুধুমাত্র ফিনান্সিয়াল যে একটু উন্নত হবে তা না, সাথে সাথে কিন্তু তোর মাইন্ডটাও ডাইভার্ট হয়ে থাকবে।
ঠিক আছে? তোর মাইন্ডটাও কিন্তু ডাইভার্ট হয়ে থাকবে। আর তাতে করে তুই যে এই যে মানসিক রোগে ভুগছিস না, সুগার নিয়ে, প্যানক্রিয়াটিস নিয়ে, এখন তো তোর ডবল টেনশন। আমি ভাবছি তাই, সুগার নিয়ে ও টেনশন করে করে শেষ, তার মধ্যে যদি প্যানক্রিয়াটিস ধরা পড়ছে তাহলে তো গেল, তাহলে তো গেল। আর ঠিক সেটাই হচ্ছে। আজকে তুই মন্দিরার ভিডিওর যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সটা চেক কর। তোর কি একটুও কিছু মনে হবে না এই কমেন্ট বক্স দেখে, যে প্রত্যেকে বলছে তোর মানসিক রোগ, তোর মানসিক প্রবলেম, তোকে তোর কাউন্সেলিংয়ের দরকার। বুঝতে পারছিস যে তুই কি হচ্ছিস, কি হয়ে যাচ্ছিস ধীরে ধীরে? এটা কিন্তু তোর নিজের জন্যই ঠিক না, আর সবচেয়ে বেশি হচ্ছে তোর পারিপার্শ্বিক লোকগুলোর জন্য ঠিক না। নিজের বাবাকে দেখ, নিজের মাকে দেখ, তোর মাকে দেখ, রোগ, তারপরেও দেখ, দেখে বোঝার উপায় নেই মানুষটার যে রোগ আছে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও বোঝার উপায় নেই, আবার খাটনি যে খাটতে পারে সেই দিক থেকেও বোঝার উপায় নেই যে তার কোনো রোগ আছে। তোর বোন, সে তো শুকিয়ে কাঠ, তারপরেও কিন্তু তার মনের যে একটা চনমনে ভাব, তার যে একটা নেগলেক্ট করার ক্ষমতা, দূর রোগ দূর, এই ক্ষমতাটাও কিন্তু থাকাটা জরুরি না। তাই বলে এটা বলছি না যে সুগার হয়েছে বলে সমস্ত নিয়ম ভঙ্গ করে গান্ডে পিণ্ডে গেল, যেটা খাওয়া বারণ না। নিয়ম মাফিক চল, কিন্তু টেনশন করিস না। ডাক্তার যখন বলেছে তখন নিশ্চয়ই তোর মধ্যে প্যানক্রিয়াটিসের কোনো প্রবলেম নেই। এবার তুই ওই গোড়া থেকে সব কিছু নির্মূল করতে গিয়ে একদম পুরো ঝাড় সহ নিজের শরীরে ঢুকিয়ে নিচ্ছিস, রোগের ঝাড়। ঠিক আছে? আমার শ্বশুরমশাই এরকম করতো, ডাক্তার রেগে যেত, বাড়িতে এসে বলতো আমার রোগ বললাম 3টে, ডাক্তার ওষুধ দিল 1টা। ডাক্তার একবার আমার শ্বশুরমশাইকে বলেছে, আপনি যদি এখন চান 40 বছরের যুবকের মতো বা 30-35 বছরের যুবকের মতো আপনি ফুটবল খেলবেন, সেটা তো আর আমরা করে দিতে পারবো না। রেগে গিয়ে বলেছিল, তুই হচ্ছিস আমার শ্বশুরের টাইপস। যদিও বা আমার শ্বশুরমশাই এখন বুঝে গেছে, কিন্তু তোরও বুঝতে হবে, তোকেও বুঝতে হবে। শ্বশুরমশাই এখন নিজেই বলে যে আমি তো আর এখন ওই দৌড়াতে পারবো না, কিন্তু তাও একটুখানি যদি সুস্থ থাকতাম। এখন আমার শ্বশুরমশাইও বুঝে গেছে, এবার তোর বোঝার পালা যে তুই কবে বুঝবি। এইবার রইল পড়ে যে ওজন কমে যাওয়ার কারণে ওকে স্টুল পরীক্ষা করতে দিয়েছে, আজকেই হয়তো দিয়েছে। তো এই যে বলেছে যে স্টুলের মাধ্যমে অনেক সময় শরীরের ফ্যাট বেরিয়ে যায়, এটা একদম বাস্তব সত্যি কথা অবশ্যই। কারণ যখন এটা তাদের ক্ষেত্রে হয় যাদের কিনা আমাশয়ের রোগ থাকে, ঠিক আছে, যারা কিনা ডাইসেন্ট্রির পেশেন্ট, তাদেরই কিন্তু এটা হয়, যেরকমটা আমার ছিল। আমার প্রচণ্ড পেটে পেটে মোচড় দিয়ে, নাভির গোড়ায় মোচড় দিয়ে তারপরে পটি হতো, যেটাকে কিনা আমাশয় বলে, আমাশয় রোগ বলে। ওই আমটা যে পড়ে না, ওই পাল্পের মতন, ম্যাঙ্গো পাল্পের মতন যে আমাশয়টা হয়, ওটাই হচ্ছে শরীরের ফ্যাট। ওর মধ্যে দিয়ে শরীরের ফ্যাটটা বেরিয়ে যায়, আর তাতে করে মানুষের ওজন কমে বা মানুষ রোগা থাকে। তো সেই কারণের জন্যই কিন্তু আমি দীর্ঘদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি স্কিনি ছিলাম, খুব রোগা ছিলাম আমি। এই যে আমি যে বলো না আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা নিয়েছি এই আমার ফেলোপিয়ান টিউবের জন্য, সেই সময় আমাকে প্রচুর ডায়েট ফলো করতে হয়েছে, আর হার্বাল প্রচুর পরিমাণে আমি ওষুধ খেয়েছি। সেই ওষুধগুলো খাওয়ার কারণে এখনো পর্যন্ত আপাতত আমি ভালো আছি এই আমাশয়ের রোগটার হাত থেকে। আমার সমস্ত পরিমাণে ডেয়ারি প্রোডাক্ট বন্ধ ছিল, আটা, ময়দা, বেসন, যে কোনো রকমের ডাল, তারপরে শাক সবজি, লোট জাতীয় খাবার, যেরকম কিনা ভেন্ডি, লতি, কচু, ইলিশ মাছ, গাটি কচু, এই সমস্ত সব কিছু আমার অ্যালাউ ছিল না। তো এই সমস্ত কিছু কিন্তু আমার বাদ ছিল, সাথে রেড মিটটাও বাদ ছিল। তো এইগুলো না খেয়ে কি মানুষ বাঁচতে পারে? তো আমি এইভাবে বেঁচেছিলাম। তারপরেও লাইফ নিয়েও কোনো সময় অভিযোগ করিনি, আমি ভাবিনি যে আমি এই কয়দিন বাঁচবো, ওই কয়দিন বাঁচবো, কোনো সময় ভাবিনি। আমার কারণে যাতে পাশের মানুষটা বিরক্ত না হয় সবসময় সেই চিন্তাও করেছি, ঠিক আছে। যদিও বা সেরকম মানুষ আমি পাইনি জীবনে যে আমার জন্য বিরক্ত হবে, আমার বলার আগে আমাকে ডাক্তারের কাছে নিয়ে ছোটে। ইভেন আমি ডাক্তারের কাছে যেতে চাই না, পুরো বিপরীত মানুষ। আমি ডাক্তারের কাছে মানে যখন আর পারি না তখন আমি ডাক্তারের কাছে যাই, আর সোমনাথকে দেখলাম কিছু হওয়ার আগেই ডাক্তার। তো এটা হাসির কথা না, এটা প্রচণ্ড পরিমাণে একটা কি বলবো অস্বস্তিকর বিষয়। আমাশয় যদি না থাকে তোর, তাহলে মানে সোমনাথের কথা বলছি, আমাশয়ের প্রবলেম যদি না থাকে, তাহলে স্টুলের মাধ্যমে তোর ফ্যাট বেরিয়ে যাওয়া বা ওজন কমে যাওয়ার কোনো চান্স নেই। এটা যতটুকু আমি জানি, কারণ আমি পেটের প্রবলেমে তো খুব ভুগেছি এক সময়। এই পেটের প্রবলেমের দিক থেকে কিন্তু আমার একেবারে ভীষণ নলেজ আছে।
তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আমার এই কথাগুলো সোমনাথের কেমন লাগবে সেটাও, না ওকে তো জানাতে বলছি না, ও যদি আমার এই কথাগুলো বোঝে বা ওর কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো এসেছে সেগুলো যদি একটুখানি বোঝার চেষ্টা করে, তাহলে ওর জন্য ভালো, ওর পরিবারের জন্য ভালো, আমাদের কিচ্ছু না, আমাদের তো কন্টেন্ট, তাই না? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়, তাই না? এটা আমরা পড়েছি কিন্তু। টাটা।